গ্রামের সেই কিনারায় যেখানে কাঁচা মাটির পায়ে চলা পথ জঙ্গলের সঙ্গে মিলিত হতো, সেখানে একটা ঝুপড়িতে সলিম নামের এক পরিশ্রমী লাকড়হারা থাকত। তার জীবন খুবই সাদাসিধে ছিল। সকালে আজানের সঙ্গে উঠত, নামাজ আদা করত, দুটো শুকনো রুটি আর নুন একটা কাপড়ে বাঁধত। তারপর তার পুরনো কাঠের কুড়াল তুলে জঙ্গলের দিকে বেরিয়ে যেত। সলিমের কাজ শুধু কাঠ কাটা ছিল না, সে জঙ্গলের সঙ্গে সম্পর্ক রাখত। সে গাছগুলোকে বিনা কারণে কাটত না, আর কখনো দরকারের চেয়ে বেশি নিত না। গ্রামের লোকেরা বলতো, সেলিমের হাতে বরকত কম আছে, কিন্তু দিলে ভয় অনেক আছে। সেই দিনও সে সকালে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আকাশে হালকা মেঘ ছড়ানো ছিল, হাওয়ায় একটু ঠান্ডা ছিল, আর তার মনে এক অজানা অস্থিরতা। আজ তার দিল তাকে সেই জায়গায় টেনে নিয়ে যাচ্ছিল যেখানে সে কয়েক মাস যায়নি। পুরনো মোড়, যেখানে তিনটে উঁচু শিশম গাছ একসঙ্গে দাঁড়িয়েছিল, আর তাদের পিছনে একটা গভীর গর্ত ছিল, যাতে প্রায়ই বৃষ্টির জল ভরা থাকত। যেইমাত্র সে সেই মোড়ে পৌঁছালো, সে কুড়ালটাকে কাঁধ থেকে নামালো আর একটা শুকনো কাঠে নিশানা লাগালো। কিন্তু তখনই ঝোপের পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো, গোর্র। সলিমের শ্বাস থেমে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ঝোপের পিছনে দেখল। সেখানে দুটো বড় হলুদ চোখ তাকে ঘুরে দেখছিল। সে বুঝে গেল এটা কোনো জানোয়ার না, এটা সিংহ। সিংহ ঝোপের পিছনে বসেছিল, কিন্তু সে আক্রমণ করেনি। সে শুধু দেখছিল, যেন তার চোখে রাগ না, বরং দুঃখ আর ক্লান্তি ভরা ছিল। সলিম লক্ষ্য করল, সিংহের একটা পা মাটিতে আটকে ছিল, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। তার শ্বাস ভারী ছিল, আর শরীরে কাঁপুনি ছিল, যেন সে কয়েকদিন ধরে খিদে পেয়েছে বা কোনো জখম তার শরীরে গভীরে ঢুকে গেছে। সলিম কিছুক্ষণ শান্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে তার কুড়াল মাটিতে রাখল, রুটির কাপড় খুলল আর একটা রুটি বের করে মাটিতে রাখল। সে ধীর স্বরে বলল, যদি তুমি আমাকে খেয়েও ফেলো, তাহলে আমার কোনো অভিযোগ নেই। হয়তো তোমাকে খিদের চেয়ে কোনো ভরসার দরকার আছে। সিংহ হালকা করে তার ঘাড় তুলল, আর জখমি পায়ের সঙ্গে ধীরে ধীরে সেই রুটির দিকে এগোল। সে রুটিটাকে শুঁকল, তারপর তাকে তুলে ধীরে ধীরে খেতে শুরু করল, কোনো গর্জন ছাড়া, কোনো আক্রমণ ছাড়া। সেই দিন জঙ্গলে দুটো জখমি আত্মা একে অপরের সামনে ছিল, একটা যার শরীরে ঘা ছিল আর একটা যার অবস্থায়, কিন্তু দুজনেই একে অপরকে ক্ষতি করেনি। সন্ধ্যা নামতে শুরু করল, জঙ্গলের হাওয়ায় হালকা ঠান্ডা নেমে এলো, আর গাছের ছায়া লম্বা হয়ে গেল। সলিম সেখানেই শিশম গাছের কাছে মাটিতে বসে গেল। তার কুড়াল এখনও একদিকে পড়েছিল, আর সিংহ এখনও সেখানেই বসেছিল, কিন্তু এখন সে অচেনা লাগছিল না। সিংহ রুটি শেষ করল, তার ক্লান্তি ভরা শ্বাস এখন কিছুটা শান্ত ছিল, কিন্তু জখম থেকে রক্ত এখনও বইছিল। সলিম কাছে পড়ে থাকা তার জলের ছোট চামড়ার বোতল বের করল, আর ধীরে ধীরে ঝোপের দিকে এগোল। আমি তোমাকে ক্ষতি করব না, সে ধীরে বলল, যেন কোনো মানুষ না, বরং একটা দরজা খটখট করছে, ভরসার দরজা। সিংহ ঘাড় তুলল, কিন্তু তার চোখে এখন রাগ ছিল না। সে যেন ক্লান্ত হয়ে গেছে ভয় দেখাতে, ক্লান্ত হয়ে গেছে তার কষ্ট লুকাতে। সলিম এখন তার খুব কাছে ছিল। সে জল মাটিতে না, বরং সরাসরি সিংহের সামনে জখমে ঢেলে দিল, ধীরে ধীরে, বিনা তাড়াহুড়ো, যেন সে কোনো নিজেরকে ছুঁয়ে দিচ্ছে। সিংহ হালকা করে কাঁপল, কিন্তু পিছিয়ে গেল না। তার জখম গভীর ছিল, পায়ের ওপরের অংশে কাঁটা ঢোকানো ছিল, আর ফোলা এত যে চলা অসম্ভব ছিল। সলিম তার ছোট থলে থেকে একটা পুরনো কাপড় বের করল, তাকে জলে ভিজিয়ে সিংহের পায়ের চারপাশে জড়িয়ে দিল। তারপর সে সেখানেই কিছু দূরে বসে গেল, চুপচাপ, আলো ছাড়া, হাতের তালুতে মুখ লুকিয়ে। রাত গভীর হয়ে গেল, জঙ্গল এখন আওয়াজে ভরে উঠল, কখনো উল্লুকের হুক, কখনো কোনো জানোয়ারের দমিত সরসরাহট। কিন্তু আজ প্রথমবার সলিমকে ভয় লাগল না। তার সামনে একটা জঙ্গলি সিংহ বসেছিল, কিন্তু সেই সিংহ এখন শত্রু ছিল না। সে শুধু একটা জখমি আত্মা ছিল, যা কোনো সহানুভূতিশীল মানুষের কাছে বসেছিল। কিছুক্ষণ পর সলিম অনুভব করল যে সিংহ ধীরে ধীরে সরে তার কাছে এসে গেছে, এত কাছে যে তার গরম শ্বাসের বাষ্প এখন সলিমের হাতের তালুতে অনুভূত হচ্ছিল। সলিম কিছু বলল না, সে ধীরে ধীরে তার চোখ বন্ধ করল, আর সেখানেই মাটিতে টেক লাগিয়ে শুয়ে পড়ল। সে শেষবার আকাশের দিকে দেখল। মাথায় তারার চাদর ছিল, আর কাছে একটা সিংহের হালকা শ্বাস, যা এখন কোনো হুমকির মতো না, বরং কোনো ক্লান্ত সঙ্গীর মতো লাগছিল। সেই রাতে প্রথমবার জঙ্গলে মানুষ আর সিংহ একে অপরকে দেখেনি, বরং বুঝেছে। সকালের প্রথম রশ্মি শিশুমের পাতা থেকে ছেকে মাটিতে পড়ছিল। জঙ্গলের হাওয়ায় হালকা আর্দ্রতা ছিল,
আর মাটি থেকে একটা মিষ্টি গন্ধ উঠছিল, যেন রাতের সব চুপচাপ এখন আলোয় পরিণত হচ্ছে। সলিমের চোখ খুলল। তাহলে তার সামনে সেই সিংহ বসেছিল, চুপচাপ, শান্ত, যেন সে সারা রাত পাহারায় ছিল। সিংহের চোখ ক্লান্ত ছিল, কিন্তু এখন তাতে কষ্টের চেয়ে ভরসার গভীরতা ছিল। সলিম উঠে বসল, কাপড় খুলল, বাকি রুটি বের করল আর দুটো টুকরো করল। একটা টুকরো সে নিজের জন্য রাখল, আর অন্যটা সিংহের কাছে ফেলল, যেন এটা এখন প্রতিদিনের অভ্যাস হয়ে যাবে। সিংহ রুটিটা তুলল, শুঁকল আর ধীরে ধীরে খেয়ে নিল। কোনো মালিকের সামনে বসা পোষা জানোয়ারের মতো না, বরং একটা দায়িত্ব পালনকারী সঙ্গীর মতো। সলিম এখন বুঝে গেল, এটা কোনো সাধারণ মুখোমুখি ছিল না, বরং একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু এই জঙ্গলের বাইরে গ্রামে সলিমের অনুপস্থিতি কিছু অন্য হলচল তৈরি করেছে। 3 দিন হয়ে গেছে, আর সলিম ফিরে আসেনি। গ্রামের কিছু লোক চিন্তিত ছিল, কিন্তু কিছু এমনও ছিল যাদের মুখে চিন্তার চেয়ে সন্তোষ ঝলক ছিল। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল জাবির, গ্রামের সেই লোক যে প্রত্যেকের খেতে নজর রাখত, প্রত্যেকের জমিতে অংশ চাইত, আর সবসময় বলতো, এই জঙ্গল আমার। জাবির সলিমকে কখনো পছন্দ করেনি, কারণ সলিম না তো তার চাটুকারিতা করত, না তার হিসাব রাখত। যখন লোকেরা মিলে পঞ্চায়েতে বলল যে হয়তো সলিম জঙ্গলে আটকে গেছে, তাহলে জাবির তার ষড়যন্ত্রে আগুন ভরল। কে জানে যে সে কোনো জঙ্গলি জানোয়ারকে ক্ষতি করেছে, বা হয়তো সে জঙ্গল থেকে কিছু লুকিয়ে এনেছে আর এখন পালিয়ে গেছে। তার কথায় মিথ্যের সত্যতা খোলা ছিল, আর লোকেরা সেইটাতেই বিশ্বাস করতে লাগল। পঞ্চায়েত সিদ্ধান্ত নিল, যদি কাল পর্যন্ত সলিম না ফিরে, তাহলে আমরা তার বাড়ি আর জঙ্গলের সীমানার তল্লাশি নেব। ওদিকে জঙ্গলে সলিম মাটি থেকে কিছু শুকনো কাঠ সংগ্রহ করল, কাপড়ের একটা ছোট টুকরো দিয়ে সিংহের জখম আবার বাঁধল, আর ধীরে ধীরে বলতে বলতে বলল, আজ আমাকে গ্রামে ফিরতে হবে। যদি আমি না ফিরি, তাহলে লোকেরা ভাববে যে আমি মরে গেছি বা পালিয়ে গেছি। সিংহ কিছু বলল না, কিন্তু তার চোখে একটা থামা ছিল, যেন সে বুঝছে। সলিম চলতে চলতে পিছনে ফিরে দেখল, সেই সিংহ এখন ঝোপের পিছনে বসে গেছে, কিন্তু তার চোখ সলিমের পিঠ থেকে সরছে না। সিংহ কোনো আওয়াজ দিল না, শুধু চুপচাপ তাকে যেতে দেখতে লাগল। আর এই চুপ্পি সেই সম্পর্কের সবচেয়ে বড় বার্তা ছিল। সলিম জঙ্গল থেকে ফিরছিল, তার পায়ে ক্লান্তি ছিল, কাপড়ে মাটি লেগেছিল, আর চোখে 3 রাতের ঘুমের অভাব। কিন্তু মুখ এখনো শান্ত ছিল, যেন সে কিছু অমূল্য পেয়েছে। গ্রামের সীমানায় পৌঁছাল, তাহলে দেখল কিছু লোক তাকে আসতে দেখছে। তাদের চোখে বিস্ময়ও ছিল, সন্দেহ, আর কোথাও না কোথাও একটা আশাও, যে সলিম এখন নিজে বলবে সে 3 দিন কোথায় ছিল। গ্রামের চৌকায় পঞ্চায়েত বসে গেছে, মাঝে জাবির দাঁড়িয়েছিল, আর তার পিছনে দাঁড়িয়েছিল কিছু এমন লোক যাদের হয় ভয় ছিল বা লোভ। সলিম যেইমাত্র কাছে পৌঁছাল, ভিড়ে ফিসফিসাহট শুরু হয়ে গেল। দেখো, সেই আছে, 3 দিন পর আসছে। তার কাপড় দেখো, যেন জঙ্গল থেকে এই মাত্র বেরিয়েছে। পঞ্চায়েতের বুড়ো মুখিয়া হাফিজ সলিম উদ্দিন, যে তার সিদ্ধান্তের জন্য পরিচিত ছিল, উঠে দাঁড়াল। তার আওয়াজ গম্ভীর ছিল, সলিম, তোমাকে 3 দিন ধরে কেউ দেখেনি, না বাড়িতে আছো, না জঙ্গলে পাওয়া গেছে। অনেক লোকের বলা যে তুমি জঙ্গলে কিছু লুকিয়ে এনেছ, বা সেখানে কোনো জানোয়ারকে ক্ষতি করেছ। সলিম মাথা নিচু করল, তারপর শান্ত স্বরে বলল, আমি জিন্দা আছি, আর আমি না জঙ্গলকে আঘাত করেছি, না কোনো জানোয়ারকে, বরং আমি একটা জখমি জানোয়ারকে সাহায্য করেছি। একটা সিংহ ছিল, আহত, খিদে পাওয়া, ক্লান্ত। আমি তাকে রুটি দিয়েছি, জল দিয়েছি, আর তার জখমে পট্টি বেঁধেছি। নীরবতা ছড়িয়ে পড়ল, লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল, যেন কেউ কোনো গল্প না, বরং কোনো জাদু শুনিয়ে দিয়েছে। কিন্তু জাবির হাসল, সেই হাসি ছিল যাতে বিষ থাকে। সে এগিয়ে বলল, ভাইরা, এটা কোনো গল্প শোনাচ্ছে। কোনো জখমি সিংহ মানুষের কাছে বসবে, রুটি খাবে, পট্টি বাঁধাবে? যদি এটা সত্যি হয়, তাহলে এই লোক সিংহের চেয়েও বড় জাদুকর। ভিড়ে কিছু লোক হাসল। কিছু মাথা নাড়ল, আর কিছু এমনও ছিল যাদের চোখে বিশ্বাসের আলো জ্বলে উঠল। কিন্তু জাবির সেখানে থামেনি। সে পঞ্চায়েতকে বলল, যদি এটা সত্যি বলছে, তাহলে আমাদের সেই জায়গা দেখতে হবে। যদি সেখানে কোনো নিশান না পাওয়া যায়, তাহলে তার মানে এটা যে এটা মিথ্যাবাদী, আর মিথ্যা বলার গ্রামে জায়গা পাওয়া উচিত না। সেলিম বলল, ঠিক আছে,
কাল সকালে চলো, আমি দেখাবো সেই গর্ত, সেই গাছ আর সেই রক্তের নিশান। হাফিজ সেলিমউদ্দিন সবার দিকে দেখল আর বলল, সিদ্ধান্ত হবে প্রমাণ থেকে। কাল সূর্য উঠতে না উঠতেই জঙ্গলে যাব। রাত এলো। তাহলে সালিম তার ভাঙা বাড়িতে শুয়ে ছাদ থেকে টপকানো শিশির, দেয়ালে লাগানো কুড়াল আর বালিশে পড়ে থাকা কাপড়, যাতে এখনও সিংহের জখমের একটু রক্ত লেগেছিল, সে তাকে বুকে লাগাল আর চোখ বন্ধ করল। কিন্তু জাবিরের বাড়িতে সেই রাতে ষড়যন্ত্রের উষ্ণতা ছিল। যদি সে আমাদের সত্যিই সেখানে নিয়ে গেল আর সিংহ পাওয়া গেল, জাবির তার লোকদের বলল, তাহলে গ্রামের পুরো ভরসা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমাদের সেই জায়গায় পৌঁছানোর আগেই কিছু করতে হবে। সকালে সূর্যের প্রথম রশ্মি গ্রামের কাঁচা রাস্তাগুলোকে হালকা সোনালি রঙে রাঙিয়ে দিল। গ্রামের চৌকায় লোকেরা জড়ো হতে লাগল। পুরুষ, মহিলা, বাচ্চা সবার নজর আজ সালিমের ওপর ছিল। আজ সে প্রমাণ করবে যে তার কথা সত্যি, বা তাহলে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হবে। সালিমের মুখে ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। সে তার পুরনো কাপড় সোজা করল, কুড়াল কাঁধে টাঙাল আর সরাসরি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে গেল। চলো, সে শান্ত স্বরে বলল, আমি রাস্তা দেখাব। পঞ্চায়েতের মুখিয়া হাফিজ সেলিমউদ্দিন তার লাঠি নিয়ে দাঁড়াল। তাদের পিছনে জাবির আর তার সঙ্গীরা ছিল, মুখে তিরস্কার, চোখে অবিশ্বাস আর জিভে প্রশ্নের নির্বাচন। ভিড়ও তাদের সঙ্গে জঙ্গলের দিকে এগোল। জঙ্গলের রাস্তা রাস্তা লম্বা ছিল, কাঁচা মাটি, চারদিকে উঁচু গাছ আর হাওয়ায় আর্দ্রতা। পাতার সরসরাহর যেন বলছে, আজ সত্যের পরীক্ষা হবে। সালিম প্রত্যেক পদক্ষেপ ঠকঠক করে এগোচ্ছিল, কারণ তাকে জানা ছিল যে আজ একটা ভুল হলে সত্যতা ভিড়ের চিৎকারে হারিয়ে যাবে। জাবির পিছন থেকে জোরে বলল, যদি আজ সেখানে কিছু না পাওয়া যায়, তাহলে তুমি নিজে মেনে নেবে যে এটা সব তোমার তৈরি করা মিথ্যা। সালিম থামল, পিছনে ফিরে তার চোখে দেখল আর বলল, মিথ্যাবাদী সেই হয় যার নিজের সত্যে বিশ্বাস নেই, আর আমার নিজের সত্যে যতটা বিশ্বাস আছে, যতটা এই জঙ্গলে। ভিড়ে হালকা ফিসফিসাহট হল। কিছু লোক সালিমের চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখছিল, যেন সে শুধু নিজের না, বরং জঙ্গলের আওয়াজ বলছে। অবশেষে তারা সবাই পুরনো মোড়ে পৌঁছল, সেই জায়গা যেখানে 3টে শিশম গাছ ছিল। যেইমাত্র সালিম সেখানে পৌঁছল, সে দেখল যে মাটিতে এখনও সিংহের পায়ের নিশান ছিল। কিছু রক্তের শুকনো ফোঁটা পড়া পাতায় জমা ছিল। দেখো, সালিম ইশারা করল, এই সেই জায়গা যেখানে আমি তাকে জল পান করিয়েছি। এখানেই সে বসেছিল। যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে মাটিতে তার পায়ের গর্ত এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। ভিড় কাছে এলো। অনেক লোক সত্যিই দেখল মাটিতে বড় পায়ের নিশান ছিল, আর রক্তের নিশানও। তাদের চোখে এখন বিস্ময় ছিল, ভয় না। কিন্তু জাবিরকে এটা মেনে নেওয়া যায়নি। সে হেসে বলল, এটা তো কোনো জঙ্গলি জানোয়ারের নিশান হতে পারে। কে বলতে পারে যে এটা সিংহের? আর তুমি বলছো যে সে তোমার কাছে বসেছিল, এটা সব গল্প কথা। জঙ্গলের গভীর থেকে একটা গভীর গুঞ্জনকারী গর্জন শোনা গেল। ভিড় এক মুহূর্তের জন্য জমে গেল। কিছু মহিলা ভয়ে পিছিয়ে গেল, বাচ্চারা তাদের মায়ের সঙ্গে লেগে গেল। সবার নজর সেই দিকে ঘুরে গেল যেখান থেকে আওয়াজ এসেছে। সালিমের চোখ চকচক করে উঠল। সে জানত এটা সেই সিংহ। সে কাছে আছে আর হয়তো সালিমের উপস্থিতিকে চিনে ফেলেছে। যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে অপেক্ষা করো, সালিম বলল। সে তার কুড়াল মাটিতে রাখল আর ধীর পদক্ষেপে সেই দিকে এগোল। জাবির হেসে বলল, যাও, আজ নিজেকে তার শিকার বানাও। কিন্তু কিছুক্ষণ পর ঝোপে হালকা হরকত হল। গাছের পিছন থেকে সেই সিংহ ধীরে ধীরে বাইরে এলো। তার চাল এখন আগের চেয়ে ভালো ছিল, কিন্তু পায়ে পট্টি এখনও বাঁধা ছিল, সেই পট্টি যা সালিম বেঁধেছে। গ্রামের লোকেরা সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। জাবিরের মুখের হাসি অদৃশ্য হয়ে গেল। সিংহ সালিমের সামনে থামল, আর তার হলুদ চোখে এখন কোনো রাগ নেই, শুধু পরিচয় আর ভরসা ছিল। গ্রামের পরিবর্তিত দিল হাফিজ সেলিমউদ্দিন এগিয়ে এলো। তারা সবার সামনে বলল যে লোকের কাছে একটা জঙ্গলি সিংহের ভরসা আছে, তার দিলে কোনো মিথ্যা থাকতে পারে না। ভিড় সম্মতিতে মাথা নাড়ল। কিছু লোক যারা আগে সলিমকে সন্দেহ করেছে, এখন তার সাহসের প্রশংসা করতে লাগল। কিন্তু জাবিরের মুখে জ্বালা লাইন স্পষ্ট দেখা যাচ্ছিল। গ্রামে ফিরার রাস্তা এখন সেই ছিল, গাছের মাঝে দিয়ে যাওয়া সেই কাঁচা পায়ে চলা পথ, যা আগে শুধু জঙ্গল পর্যন্ত যেত, এখন একটা নতুন গল্পের দিকে এগোচ্ছে। গ্রামের লোকেরা সলিমকে দেখে বিস্মিত ছিল। একটা সরল সাধারণ লাকড়হারা, যার সঙ্গে একটা জঙ্গলি সিংহ নিজের ইচ্ছায় চলে এসেছে। কখনো যার হাতে শুধু কুড়াল থাকত, এখন তার সঙ্গে ভরসার একটা জীবিত প্রমাণ ছিল। সিংহের চলা এখন কিছুটা ভালো হয়ে গেছে, তার জখম এখন গভীর দেখা যাচ্ছে না, কিন্তু চোখে সেই শান্ত তীক্ষ্ণতা ছিল, যেন সে জানে যে কে নিজের কে পর। যখন তারা সবাই গ্রামে প্রবেশ করল, তাহলে বাচ্চারা ভয়ে তাদের বাড়ির দরজা বন্ধ করল। কিছু মহিলা উপরের ছাদ থেকে দেখতে লাগল, আর পুরুষদের মুখে প্রথমবার সলিমের জন্য সম্মান দেখা গেল।
গ্রামের চৌকায় আবার পঞ্চায়েত ডাকা হলো। হাফিজ সলিমুদ্দিন স্পষ্ট শব্দে বলল, আজ যা আমরা দেখেছি সেটা কোনো অলৌকিকতার চেয়ে কম না, কিন্তু এটা অলৌকিকতা সেই পরিশ্রম, সত্যতা আর রহমের কারণে ঘটেছে যা সলিমের দিলে আছে। কিছু বুড়ো হাত তুলে সম্মতি দিল। এটা প্রথম সুযোগ ছিল যখন সলিমের সমর্থনে গ্রামের জিভ খুলল। কিন্তু জাবির চুপ করে বসেনি। সে একটা কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মুষ্টি চেপে গেছে, চোখে আগুন ছিল আর ঠোঁটে চুপ্পি ছিল, কিন্তু ভিতরে তার চাল এখন আরও গভীর হয়ে গেছে। সেই রাতে জাবির তার দুটো বিশেষ লোককে তার বাড়ি ডাকল, ফরিদ আর লতিফ, যারা তার সঙ্গে লাভ খটিতে যুক্ত থাকত। তোমরা দেখেছ না আজ? জাবির ধীর স্বরে বলল, সেই এক লাকড়হারা আজ গ্রামের হিরো হয়ে গেছে। যদি আমরা আজ কিছু না করি তাহলে কাল সে গ্রামের বাচ্চাদের গল্প শোনাবে। তোমাদের ক্ষেতের না, তার জঙ্গলের দিকে দেখবে। ফরিদ জিজ্ঞাসা করল, কি করব? জাবির একটা ধীর হাসির সঙ্গে উত্তর দিল, এবার আমরা তার সিংহ না, তার নাম মুছে দেব। যদি লোকেরা তাকেই হুমকি মনে করতে লাগল তাহলে না সিংহ বাঁচবে, সলিম। গ্রামে পরিবর্তিত সম্পর্ক। পরের কয়েকদিনে সলিমের জীবন পরিবর্তন হতে লাগল। গ্রামের কিছু লোক এখন তাকে পরামর্শ জিজ্ঞাসা করতে লাগল। বাচ্চারা তার বাড়ির বাইরে এসে ছোট কুড়াল চাইত, আর মহিলারা তাকে বলত, তোমার মতো ছেলেই আসল সম্পদ। সিংহ এখন প্রতিদিন সন্ধ্যায় জঙ্গলের কিনারায় আসত। সলিম তাকে সেখানেই খাবার দিত, পট্টি বদলাত, আর অনেকবার দুজনেই একে অপরের কাছে বসে বিনা কথায় শুধু আকাশ দেখত। এটা সব দেখছিল জাবির, আর তার রাগ দিন দিন ঘন হয়ে যাচ্ছিল। তারপর একদিন হঠাৎ গ্রামে একটা গুজব ছড়াতে লাগল। একটা মহিলা দেখেছে যে সিংহ কারো পশুকে মেরেছে, কারো বাচ্চা অদৃশ্য হয়ে গেছে, হয়তো জঙ্গলে গেছে। বলা হয় যে এখন সে সিংহ পোষা নেই। গ্রামের হাওয়ায় সন্দেহের গন্ধ শুরু হয়ে গেল। হাফিজ সলিমুদ্দিন বলল, আমাদের চোখে দেখা ছাড়া কাউকে দোষ দেওয়া উচিত না, কিন্তু লোকদের কান এখন জাবিরের ফিসফিসাহট শুনতে লাগল। সেই রাতে সলিম একা বসেছিল। সিংহ তার কাছে আসেনি, আর গ্রামের জিভে তার জন্য আবার ভয় লাগতে শুরু করেছে। সে আকাশের দিকে দেখল আর ভাবল, কি আমি সত্যি জঙ্গল থেকে ভরসা এনেছি, বা একটা আরেক পরীক্ষা? মিথ্যের আগুন যখন হাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাহলে সে সত্যতাকেও ছাইয়ে পরিণত করতে পারে, যদি সময় থাকতে কেউ বুঝতে না পারে। গ্রামে এখন অদ্ভুত অস্থিরতা ছড়াতে লাগল। যেখানে আগে লোকেরা সলিমকে মিলতে তার বাড়ি আসত, এখন তারা তাকে চোখ চুরাতে লাগল। সিংহের সম্পর্কে ছড়ানো গল্পগুলো এখন শুধু ফিসফিসাহট নেই, বরং একটা খোলা ভয় হয়ে গেছে, যা প্রত্যেক আঙিনায়, প্রত্যেক দেওয়াল থেকে উকি দিচ্ছে। বাচ্চারা এখন জঙ্গলের দিকে যেতে ভয় পায়, আর মহিলারা তাদের দরজা সন্ধ্যার আগেই বন্ধ করে দেয়। কিছু পুরুষ আপোষে বসে বলল, যদি সিংহ কোনোদিন ভুল করে কাউকে ক্ষতি করে তাহলে তার দায়ী কে হবে? জাবির এই প্রশ্নের অপেক্ষায় ছিল। জাবির তার লোকদের ডেকে ধীরে ধীরে একটা পরিকল্পনা করল। সে এক রাতে তার নিজের জানোয়ার, একটা দুধেল ছাগলকে জঙ্গলের দিকে বেঁধে দিল। পরের সকালে গ্রামের মাঝে দাঁড়িয়ে জোরে চিৎকার করল, আমার জানোয়ার অদৃশ্য হয়ে গেছে। কাল রাতে জঙ্গলের সীমানা থেকে তার দড়ি ছেঁড়া পাওয়া গেছে। এটা কাজ সেই সিংহের। কিছু লোক আগে সংকুচিত হল, কিছু সন্দেহ করে দেখল, আর তারপর ফরিদ ভিড় থেকে চিৎকার করে বলল, হ্যাঁ, মনে আছে, আগেও একটা জানোয়ার মরেছে। কি আমরা তখনও চুপ ছিলাম? এখন আর না। ভিড় ধীরে ধীরে গরম হতে লাগল। সেই দিন সন্ধ্যায় যখন সলিম জঙ্গলের দিকে সিংহের জন্য রুটি আর জল নিয়ে যাচ্ছিল, গ্রামের রাস্তায় কিছু ছেলে দাঁড়িয়েছিল। একজন জোরে বলল, রুটি সিংহকে দিচ্ছে আর গ্রাম খিদে পেয়েছে। অন্যজন তার রাস্তা আটকে বলল, যাও, তাকেও বলো যে পরের বার গ্রামে ঢোকার আগে ভেবে নেবে, এটা কোনো সলিমের জঙ্গল না। সলিম কিছু বলল না। সে মাথা নিচু করল আর চুপচাপ এগিয়ে গেল। কিন্তু যখন সে জঙ্গলে পৌঁছাল, তাহলে সিংহ সেখানে বসেছিল, শান্ত, চোখে সেই পুরনো ভাষা, যেন প্রত্যেক গুজব, প্রত্যেক ভয় তার জন্য কোনো অর্থ রাখে না। সলিম তার কাছে বসল, রুটি সামনে রাখল, জলে জখম পরিষ্কার করল, আর ধীরে বলল, আজ লোকেরা আমার থেকে না, তোমার থেকে ভয় পেতে লাগল। সিংহ কোনো প্রতিক্রিয়া দিল না। সে শুধু বসে রইল, যেন জানে যে মানুষের ভিড়ের চেয়ে বিপজ্জনক কিছু হয় না। পরের দিন পঞ্চায়েত আবার ডাকা হলো। জাবির পুরো গ্রামের সামনে দাঁড়িয়ে বলল, আমরা একটা জানোয়ারকে পালছি না, আমরা একটা মৃত্যুকে পালছি। যদি কাল কোনো বাচ্চাকে কিছু হয়ে যায় তাহলে কি সলিম দায়ী হবে? ফরিদ মাঝে টোকা দিল, তার বাড়ি জঙ্গলের কাছে, যদি সিংহ গ্রামে আসে তাহলে সে প্রথমে সেখানে লুকাবে। লতিফ বলল, সিংহ যদি তার বলায় বসে তাহলে হয়তো তার বলায় আক্রমণও করতে পারে। এই কথাগুলো গ্রামের হাওয়াকে বিষে পরিণত করল। এখনও পর্যন্ত যে পঞ্চায়েতের বুড়ো মুখিয়া হাফিজ সলিমুদ্দিন সলিমের সঙ্গে ছিল, এখন তিনিও চুপ ছিল। হয়তো বয়স তাদের ক্লান্তি ভরে দিয়েছে, বা হয়তো তাদের বিশ্বাস নেই যে গ্রামের মেজাজ বদলাবে।
তিনি শুধু এটুকু বলল, কাল শেষবার সিদ্ধান্ত হবে, হয় সিংহকে জঙ্গল থেকে সরানো হবে বা তাহলে সলিম গ্রাম ছেড়ে দেবে। সেই রাতে সলিম তার বাড়ির দরজার চৌকাঠে বসে রইল। আকাশ সাফ ছিল, চাঁদের আলোয় তার চোখ নম ছিল। সে ভাবছিল, আমি কাউকে ক্ষতি করিনি, তাহলে লোকেরা আমার থেকে ভয় পেতে লাগল। সে সেই কাপড় তুলল যা দিয়ে প্রথমবার সে সিংহের জখম বেঁধেছে। এখন সেটা শুকিয়ে গেছে, কিন্তু তাতে এখনও একটা নিশান ছিল, একটা এমন আমানত যাকে না ধোয়া যায় না ভোলা যায়। পরের দিন গ্রামের চৌকায় পঞ্চায়েত বসল। এবার পুরো গ্রাম জড়ো ছিল। কারো মুখে অস্থিরতা ছিল, কারো চোখে ভয়, আর কিছুর হাসিতে সেই চুপ্পি ছিল যা কারো হার দেখার জন্য তৃষ্ণার্ত ছিল। হাফিজ সলিমুদ্দিন সবার সামনে দাঁড়িয়ে ধীরে বলল, গ্রামের শান্তি সবচেয়ে বড় সম্পদ। যদি একটা সিংহ থেকে সেই শান্তি নষ্ট হয়, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কোনো জানোয়ার মারব না, কিন্তু তাকে গ্রাম থেকে দূর করা হবে। আর যদি কেউ তাকে আবার নিয়ে আসে, তাহলে সে গ্রাম থেকে বাইরে বলে মনে করা হবে। সলিম ভিড়ে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো প্রশ্ন ছিল না, না সাফাই, না বিরোধ। শুধু একটা গভীর নীরবতা ছিল, যা প্রত্যেক শব্দের চেয়ে ভারী ছিল। পঞ্চায়েতের সিদ্ধান্তের পর লোকেরা ধীরে ধীরে তাদের বাড়ির দিকে ফিরতে লাগল। কেউ সলিমকে কিছু বলল না, কিন্তু তাদের চোখ বলছিল, এখন তুমি এখানকার ন। সলিম তার বাড়ি পৌঁছল, যেখানে মাটির দেওয়াল এখনও নীরব ছিল, আর খপরেলের ছাদে রোদ কিছু বেশি তীব্র লাগছিল। সে তার পুরনো ঝোলা বের করল, যাতে কিছু কাপড় ছিল, একটা কলসি, আর সেই কাপ যা কখনো সিংহের জখমে বাঁধা ছিল। সে কুড়াল পরিষ্কার করল আর শেষবার দেওয়ালে টাঙাল। তারপর সে দরজার চৌকাঠে বসে সেই কাগজ তুলল, যাতে সে কখনো একটা ছোট দোয়া লিখেছে, ইয়া আল্লাহ, আমাকে লোকদের মধ্যে না, তোমার রাজায় বসাও। সন্ধ্যার সময় যখন রোদ মাঝারি হচ্ছিল আর জঙ্গলের দিক থেকে ঠান্ডা হাওয়া চলতে লাগল, সলিম তার হাতে একটা শেষ রুটি আর একটা জলের ছোট বোতল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। রাস্তা সেই ছিল, কিন্তু আজ প্রত্যেক গাছ, প্রত্যেক ঝোপ, প্রত্যেক সরসরাহত যেন কিছু বলছে, কি তুমি ফিরে আসবে না? যখন সে পুরনো জায়গায় পৌঁছল, তাহলে সিংহ সেখানে বসেছিল। তার পা এখন সুস্থ হয়ে গেছে, চাল সোজা ছিল, কিন্তু চোখে সেই পুরনো গভীরতা এখন আরও থেমে গেছে লাগছিল। সলিম তার কাছে বসে গেল, রুটি সামনে রাখল, আর ধীরে বলল, আমাকে এখন এই গ্রামে জায়গা মেলেনি, কিন্তু তোমার সঙ্গে আমাকে ভয় লাগে না। যদি তুমি চাও, তাহলে আমরা অন্য কোনো জঙ্গলে যেতে পারি। সিংহ কিছুক্ষণ চুপ রইল, তারপর সে সলিমের দিকে দেখল, আর প্রথমবার সে এগিয়ে এলো। তার মাথা সেলিমের কোলে রাখল। সেলিমের চোখ ভরে এলো। সে কাঁপা হাতে সিংহের ঘাড় সোহাগ করল আর বলল, শুকর যে তুমি মানুষদের চেয়ে ভালো নিকলে। সেই রাতে সেলিম জঙ্গলে থামল। সে একটা গাছের নিচে তার বোড়া বিছিয়ে দিল। সিংহ কিছু দূরে শুয়েছিল। এখন কোনো জখম ছিল না, কোনো পট্টি না, শুধু দুটো আত্মা ছিল, একটা মানুষ, একটা জানোয়ার, যাদের দুনিয়া ঠেলে দিয়েছে, কিন্তু কুদরত গ্রহণ করেছে। মাঝরাতে বৃষ্টি হতে লাগল, না তীব্র না হালকা, শুধু এতটুকু যে মাটির গন্ধে পুরো জঙ্গল ভিজে যায়। সেলিম উঠে বসল। সে সিংহের দিকে দেখল। সে এখনও ঘুমাচ্ছিল, যেন তাকে এই বৃষ্টি থেকে ভয় নেই, যেন এখন জঙ্গলই তার ছাদ হয়ে গেছে। কিন্তু সেই সময় গ্রামের এক কিনারায় জাবির একটা নতুন ষড়যন্ত্রে লেগেছিল। যদি সালিম জঙ্গলে থেকে যায় আর সিংহকে তার সঙ্গে রাখে, তাহলে সে একদিন আবার ফিরবে, আর তাহলে লোকেরা আমাদেরই দোষী বলবে। ফরিদ বলল, তাহলে এখন কি করব? জাবির আগুন জ্বালাতে বলল, এখন জঙ্গলই তার কবর হবে, সিংহের সঙ্গে সেও পুড়বে, আর কোনো প্রমাণ বাঁচবে না। গ্রামের এক কোণে সেই রাতে জাবিরের চোখে আগুন জ্বলছিল, সেই আগুন যা এখন পর্যন্ত শুধু জিভে ছড়াচ্ছে। আজ সেটা সত্যি জঙ্গল পর্যন্ত পৌঁছবে। সে ফরিদ আর লতিফকে সঙ্গে নিল। তিনজনের কাছে মাটির তেল, কিছু শুকনো কাঠ আর লোভে ভরা মুখ ছিল। তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল, সিংহকে সরাও, সালিমকে পোড়াও, আর গল্পকে সেখানেই শেষ করো। জাবির ধীরে বলল, যদি লোকেরা কাল জঙ্গলে শুধু ছাই দেখে, তাহলে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, শুধু এটাই ভাববে যে একটা সিংহ ছিল আর সে বিপদ হয়ে গেছে। জঙ্গল এখন পর্যন্ত ঘুমিয়েছিল, গাছের পাতা হালকা হালকা হিলছিল। সিংহ সেখানে শুয়েছিল, চোখ বন্ধ, শ্বাস গভীর আর শান্ত।
সেলিম একটা মোটা কাণ্ডের কাছে বসেছিল। সে ঝোলা থেকে কাগজ বের করল আর কিছু লিখতে লাগল। সেটা একটা বিদায়পত্র ছিল, যাতে সে শুধু কয়েক লাইন লিখেছে। যদি কেউ জিজ্ঞাসা করে আমি কোথায় গেলাম, তাহলে বলো আমি সেখানে আছি যেখানে ভরসা এখনও জিন্দা আছে। সেই সময় ঝোপের পিছনে হলচল হলো। সলিম মাথা তুলল, কিন্তু গাছের মাঝে অন্ধকার ছিল, কোনো আওয়াজ না, শুধু নীরবতা। জাবির আর তার সঙ্গীরা এখন জঙ্গলের সেই অংশে প্রবেশ করেছে যেখানে শুকনো ঘাস বেশি ছিল আর হাওয়া হালকা হালকা বইছিল। শুধু এতটুকু যে আগুন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে যাবে। তারা ত্রিল ঢেলে দিল, কাঠ সাজালো, আর যেই মাত্র ম্যাচের কাঠি জ্বালালো, একটা চটক শব্দে প্রথম লেলিহান উঠল। জঙ্গলের নীরবতাকে যেন কেউ চিরে দিয়েছে। সলিমের চোখ তুরন্ত খুলে গেল। সে আগুনের হালকা আলোকে দূর থেকে দেখতে পারছিল। সে সিংহের দিকে দেখল, সেও উঠে গেছে। তার চোখে একটা তীব্র চমক ছিল। সিংহ জোরে গর্জন করল, যেন সে জঙ্গলকে জাগাচ্ছে, বা যেন সে বলতে চাইছে, এখন আমরা চুপ থাকব না। সলিম বিনা সময় নষ্ট করে তার ঝোলা তুলল, সিংহের গলায় হাত রাখল আর বলল, হ্যাঁ, এখান থেকে যেতে হবে এখনই। যখন সলিম আর সিংহ আগুনের কাছে পৌঁছল, তাহলে তারা জাবির আর তার সঙ্গীদের পালাতে দেখল। কিন্তু হঠাৎ ফরিদ পিছলে গেল আর মাটিতে পড়ে গেল। আগুন তার দিকে এগোচ্ছিল। সলিম বিনা এক মুহূর্ত নষ্ট করে সিংহের দিকে ইশারা করল, আর সে দৌড়াল। সিংহ তার শক্তি দিয়ে ফরিদের কামিজ ধরে টেনে তাকে ঘষেটিয়ে আগুন থেকে দূরে নিয়ে এল। জাবির এটা সব দেখল। সে থমকে গেল, যেন তার আত্মা কেঁদে উঠেছে। সিংহ একটাও জখম দেয়নি, বরং যে তাকে পোড়ানোর চেষ্টা করেছে তাকে জীবন দিয়েছে। পরের সকালে গ্রামের কিছু লোক জঙ্গলের দিকে দৌড়াল। কেউ বলল জঙ্গলে আগুন লেগেছে, কেউ বলল সিংহ কাউকে মেরেছে। কিন্তু যখন তারা পৌঁছল, তাহলে তাদের সেখানে শুধু পোড়া ঘাস, কিছু নিভানো কাঠের টুকরো আর একটা ছেঁড়া কামিজ পাওয়া গেল। কাছে একটা কাগজ পড়েছিল, যাতে সলিমের লেখা ছিল, আমি গেলাম না, আমি শুধু সেখানে চলে গেলাম যেখানে আমাকে মানুষ না, নীরবতা বোঝে। হাফিজ সলিম উদ্দিন সেই কাগজ হাতে নিল আর বলল, আমরা একটা ভালো দিলের মানুষকে হারিয়েছি, আর হয়তো এখন জঙ্গল তাকে বাঁচাচ্ছে না, বরং তাকে এখন তার নিজের করে নিয়েছে। আগুনের রাত কেটে গেছে, কিন্তু তার নিশান এখনও মাটি আর মনে বেঁচে ছিল। গ্রামের লোকেরা এখন শান্ত ছিল। তাদের আওয়াজে সেই অহংকার ছিল না যা আগে ছিল, আর চোখে সেই সত্যতা ছিল যা প্রায় দেরিতে আসে। পঞ্চায়েতের চৌকায় সেই কাগজ সবাই পড়ল। প্রত্যেক শব্দ, প্রত্যেক অক্ষর যেন কোনো ইবাদতের মতো নামছে। আমি গেলাম না, আমি শুধু সেখানে চলে গেলাম যেখানে আমাকে মানুষ না, নীরবতা বোঝে। জাবির এখন গ্রামে একা হয়ে গেছে। লোকেরা তাকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার ক্ষেত শুকাতে লাগল, কারণ বরকত সেখানে থাকতে পারে না যেখানে নিয়াত পচা। একদিন সে হাফিজ সালিমুদ্দিনের কাছে গেল আর বলল, আমি যা করেছি সেটা ভুল ছিল। আমি ভেবেছিলাম যে ভয় দিয়ে আমি নিয়ন্ত্রণ পাব, কিন্তু সালিম বিনা কিছু বলে সব জিতে নিয়েছে। হাফিজ তার দিকে দেখল আর শুধু এতটুকু বলল, বড়লোকেরা শক্তি দিয়ে না, ধৈর্য দিয়ে যেতে। আর তারপর চিরকালের জন্য চুপ হয়ে গেল। ওদিকে জঙ্গলের সেই সীমানার পার, যেখানে এখনও পর্যন্ত গ্রামের লোকেদের পা পৌঁছেনি, একটা সবুজ উপত্যকা ছিল। জলের ছোট ঝিল, উঁচু পাহাড় আর আকাশের সঙ্গে কথা বলা গাছ। সেখানে একটা ঝুপড়ি দাঁড়িয়েছিল, কাঁচা মাটি দিয়ে তৈরি। ছাদে শুকনো পাতা রাখা, আর দরজার কাছে একটা পাথরে বসেছিল সেলিম। তার পাশে সেই সিংহ শুয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ, শক্তিশালী আর শান্ত। সেলিম একটা কাঠ তুলল আর মাটিতে কিছু লিখল, নাম চাই না, শুধু সুখ চাই। আর যদি কেউ আমার খোঁজে আসে, তাহলে তাকেও এই রাস্তা মিলুক। সময় কেটে গেল, অনেক বছর। গ্রামে এখন নতুন বাচ্চা হয়েছে, নতুন জমি চাষ করা হয়েছে, কিন্তু একটা নাম ধীরে ধীরে সবার দিলে বসে গেছে, সেলিম। বুড়োরা তাদের নাতিদের বলতো, কখনো জঙ্গলে যাও, যদি কোনো গাছ তোমার সঙ্গে হিলতে লাগল, তাহলে বোঝো সেটা সালিমের দোয়া, যা এখনও সেখানে বয়ে চলছে। কিছু লোক সেই উপত্যকায় পৌঁছেছে আর দূর থেকে দেখেছে একটা ঝুপড়ি ছিল, যেখানে একটা লোক আর একটা সিংহ একসঙ্গে বসেছিল। বলতো না, কিন্তু দেখার দিলে একটা জাদু নেমে আসত। সালিম এখন কোনো গ্রামের অংশ ছিল না। সে কুদরাতের সেই পাতা হয়ে গেছে, যাকে পড়ার জন্য শোর না, বরং দিলের নীরবতা চাই। আর সেই সিংহ এখন কোনো জাখমি জানোয়ার না, বরং একটা জীবিত শিক্ষা ছিল যে জঙ্গলিপানার চিকিৎসা ভয় না, বরং ভরসা হয়।